দেখেন সাইবার সিকিউরিটির যে তিনটা বেসিক টার্মের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সংক্ষেপে CIA. There is a different term for each of this letter. ঠিক আছে, সি দিয়ে কি হয় এটা বলতে পারবেন? সি দিয়ে এলিয়ন কি হয় বলতে পারবেন? হ্যাঁ, সাইবার ইন্টারনেট। এ দিয়ে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ডিসক্রাইব করব, ইটস কমপ্লিটলি ওকে। আচ্ছা, সি স্ট্যান্ডস ফর কনফিডেন্সিয়ালিটি। আপনাদের সামনেই হয়তোবা মিড হবে, যদি মিড আসে শিওর থাকেন এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা, confidentiality. What? Confidentiality. Okay. I stands for integrity. I stands for integrity. A stands for কি? Availability. এগুলো আগে পড়ছেন না? বলতে পারবেন না কেন সিআইএ ফুল ফর্ম? সিআইএ সম্পর্কে তো আমি বললাম, ক্লাসের মধ্যে তো বলবো না নিশ্চয়ই, তাই না? সিআইএ ফুল ফর্ম কি? কি সংস্থা? কি সংস্থা? হ্যাঁ ঠিক আছে, ওদের হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি সামথিং। আচ্ছা, সিআইএ, সি দিয়ে হচ্ছে আপনার কনফিডেন্সিয়ালিটি, আর আই দিয়ে হচ্ছে আপনার ইন্টিগ্রিটি, এ দিয়ে হচ্ছে অ্যাভেলেবিলিটি। কেন এই তিনটাকে ইনশিওর করবে? কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়াল মানে কি? ধরেন আপনারা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাই না? আমাদের ডিপার্টমেন্টে নিয়ে আমাদের স্টুডেন্টদের কীভাবে আমরা সাহায্য করতে পারি, তাদের গ্রোথে কীভাবে সাহায্য করতে পারি, তাদের কোর্সের আউটলাইনটা কীভাবে ডিজাইন করতে পারি, এই সেমিস্টারে আমাদের কী কী প্রোগ্রাম হবে তাদের নিয়ে, কখন মিড এক্সাম হবে, কখন সিটি নেওয়া হবে, অ্যাসাইনমেন্ট নেওয়া হবে, ভিডিও প্রেজেন্টেশন, ফাইনাল এক্সাম কখন হবে, এই সব কিছু নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা কী থাকে, একটা কি থাকে, আউটলাইন থাকে, তাই না? একটা ম্যানুয়াল থাকে, তাই না? আমরা যদি এই ইনফরমেশনগুলো কি, এই ইনফরমেশন কিন্তু একান্তই কি থাকে, কনফিডেন্সিয়াল থাকে, টিচারদের মধ্যে থাকে, এগুলো কিন্তু আমরা ইনিশিয়াল পর্যায়ে আপনাদেরকে বলি না। আপনারা কি জানেন? কারণ অনেক কিছু হয় যেটা আপনাদেরকে আমরা বলবো না, ডেফিনেটলি সেটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপার, টিচারদের ব্যাপার, একটা ডিপার্টমেন্টের ব্যাপার, তাই না? অনেক কিছু হয় যেটা আমরা আপনাদেরকে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স জানাই না, ঠিক আছে? সো দেখা গেল এই সব ইনফরমেশনগুলো আমরা টিচাররা একে অপরের সাথে কথা বলতেছি কিসের মাধ্যমে? মেইলের মাধ্যমে, তাই না? মেইলের মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ এক্সেল শিট দিয়েছি, এই সেমিস্টারে এই পর্যন্ত কারা কারা রেজিস্ট্রেশন নিয়েছে, রাইট? এই সেমিস্টারে এই পর্যন্ত কারা কারা A+ পেয়েছে, এই সেমিস্টারে এই পর্যন্ত ওদের মিডের ম্যানুয়ালটা কী হবে, লেসন প্ল্যানটা কী হবে। তো এটা আমরা কি চাই, এটা শুধুমাত্র আইইউএস বা সিএসসি ডিপার্টমেন্টের মধ্যেই থাকবে, রাইট? এটা এই প্রতিষ্ঠানের বাইরে কখনোই যাবে না, কারণ ওই ইনফরমেশনটা কি, কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল মানে কি, সিক্রেট একটা বিষয়। হ্যাঁ, আমি আপনি জানতেছি, ধরেন আপনি আমার টিচার, আমি আপনি জানতেছি, কিন্তু আমার আপনার বাইরে, এই প্রতিষ্ঠানের বাইরে, এই রুমের মধ্যে যদি আমরা বসে থাকি সবাই টিচাররা, তাহলে এর বাইরে কোথাও যাওয়া যাবে না। এই যে অ্যাসিওরেন্সটা, এই যে আপনাকে একটা নিরাপত্তা দিতেছে, আপনাকে বলতেছে যে আপনি শিওর থাকেন এর বাইরে যাবে না, এটা লিক হবে না, রাইট? এখন ধরেন একজন গ্রিন ইউনিভার্সিটি থেকে আসছে, বাসে বলবেন গ্রিনের যদি একটা স্টুডেন্ট এটা হয়ে যায়, গ্রিনের যদি একটা লেকচারার বা আমাদের ফ্যাকাল্টির কাছে চলে যায়, তাহলে আমাদের যে কারিকুলাম সেটা অনেক কিছু ইন্টারনাল বিষয় থাকে যেগুলো তো আমরা বলতে পারবো না, আমাদের ইউনিভার্সিটির সাথে বলতে পারবো না, সেটা আমাদের কারিকুলাম, সেটা আমাদের ডেকোরাম, সেটা আমরা বলতে পারবো না। প্রোভাইড করছে কনফিডেন্সিয়ালিটি। তখনই আপনার যখন কোনো কিছু আপনাকে একটা সিক্রেসি দিচ্ছে, সেটা কি করা যাবে না, ব্রেক করা যাবে না, ওকে? কনফিডেন্সিয়াল থাকতে হবে। ইন্টিগ্রিটি কি দেখেন, ধরেন আপনি আমার
কোনো কিছু এক্সপেক্ট করবেন যে আপনি একটা মেল লিখে দিচ্ছেন, মাঝখানে আরেকজন কেউ আছে যে কিনা আপনার মেলকে মডিফাই করে বিকৃতভাবে টিচারের কাছে পাঠাবে, আপনি কি এটা এক্সপেক্ট করবেন? এটা তো কখনো আপনি এক্সপেক্ট করবেন না। তার মানে কি, এই অ্যাসিওরিটিটা দেওয়া যে আপনি যেভাবে মেল করেছেন, যেভাবে লিখেছেন, আরেকজনের কাছে ঠিক সেভাবেই গেছে, বুঝতে? আর এই ডেটাগুলো যখন ওয়ান সাইড থেকে আদার সাইড যায়, মানে দুটো সাইড থাকে না, একটা কি সেন্ডার এন্ড আর একটা কি রিসিভিং এন্ড, রাইট? সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে যখন পাঠানো হয় তখন কি এটা কিভাবে যায় বলেন তো? তখন কিন্তু এভাবে একটা প্যাকেট আকারে যায়, পুরো কিন্তু এনক্রিপ্টেড ফরম্যাটে যায়, ঠিক আছে? যখন একটা প্যাকেট আকারে পাঠানো হচ্ছে, ধরেন এটা আপনার একটা ইমেল, ইমেলটাকে কতগুলো প্যাকেটে ভাগ করা হবে, এরকম ছোট ছোট কতগুলো প্যাকেটে ভাগ করা হবে, হ্যাঁ? ভাগ করে যখন আপনার কাছে পৌঁছাবে, এই এক একটা প্যাকেট, ঠিক আছে, কিন্তু রিঅ্যাসেম্বল হবে। রিঅ্যাসেম্বল মানে বুঝছেন? রিঅ্যাসেম্বল মানে তারা আবার কি হবে, যেভাবে পাঠানো হয়েছিল সেভাবে সিনক্রোনাইজ হবে। কিভাবে সিনক্রোনাইজ হবে? কেনই বা সিনক্রোনাইজ হবে? তার কারণ হচ্ছে এখানে যে প্রত্যেকটা প্যাকেট আছে না, প্যাকেটের কিন্তু সিকোয়েন্স নাম্বার আছে। উল্টাপাল্টা হইলে কি হবে? উল্টাপাল্টা হয়ে যেতে পারে না? হ্যাঁ, উল্টাপাল্টা না, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি উল্টাপাল্টা তো হতে পারে। ও কিভাবে বুঝবে যে এই প্যাকেটের পরে এই প্যাকেটটাই আমাকে সেট করতে হবে, পাজলের মতো ধরেন? তাহলে এখানে কি দেওয়া আছে? এগুলো হইতেছে একটা সিকোয়েন্স নাম্বার দেওয়া আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সিকোয়েন্স নাম্বার দেওয়া আছে। এই সিকোয়েন্স নাম্বার অনুযায়ী এটাকে কি করে? রিঅ্যাসেম্বল করে। বাই চান্স যদি এটা ঠিকভাবে রিঅ্যাসেম্বল না হয়, তাহলে কিন্তু ওই যে মাঝখানে যে ডেটা যাইতেছিল না, ওই ট্রান্সমিশনটা কি, ওই ট্রান্সমিশনটা কিন্তু ফেল। টিসিপির এটা দায়িত্ব। আপনারা টিসিপি সম্পর্কে তো পড়ছেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিসিপি? Transmission Control Protocol. TCP is more secure and connection oriented. Okay. So TCP কি করবে? যদি এটা কোনোভাবে ঠিকঠাক ভাবে সিকোয়েন্স না হয়ে থাকে, TCP এটাকে কি করবে জানেন? TCP এটাকে যে সাইড থেকে পাঠানো হয়েছিল, মানে সেন্টার সাইডে আবার পাঠিয়ে দিবে। সেন্টার সাইড থেকে পাঠিয়ে আবার কি করবে? আবার ঠিকঠাক করে রিসিভিং সাইডে পাঠাবে। ওকে, তো এটাই যে আপনি ঠিক যেভাবে পাঠিয়েছিলেন, অপর প্রান্তে কি ঠিক কি সেভাবেই পৌঁছিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইন্টিগ্রিটি। ওকে, আর অ্যাভেইলেবিলিটি কি? আমি একজন অথরাইজড ইউজার। কিভাবে আমি একটা অথরাইজড ইউজার? অবশ্যই আমি এই প্রতিষ্ঠানের মানুষ, তাহলে আমার একটা কি থাকতো না, একটা অথরাইজড ইমেল থাকতো না। আপনাদের সবার কি ইউনিভার্সিটির ইমেল আছে? বাট অনেকেরই আছে না। ফ্যাকাল্টি ছাড়া স্টুডেন্টদেরকে দেয় না? ওইটা আমাদের পুরোটাই স্টুডেন্ট আইডি দ্বারা আমরা আপনারা কি আগে পেজে স্টুডেন্ট মার্ক মানে এরকম কিছু? না আপনারা ভালো বেঁচে দেওয়া হয়। স্টুডেন্ট আমরা এটা স্টুডেন্ট আইডি কার্ড অনেক কাজে লাগে, বাইরের কিছু অ্যাপ্লিকেশন এবং কিছু ভেন্ডরের কিছু ফ্রি সার্ভিস নেওয়ার জন্য সেটা আচ্ছা, রিকোয়েস্ট করেছিলাম, তারা দেয়। কিন্তু অনেক জায়গাতে স্টুডেন্টদেরও হ্যাঁ, ডিআইডি থেকে সবাইকে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো মনে করলেন আমি একজন অথরাইজড ইউজার, ঠিক আছে? আইইউএস এর আমি একজন অথরাইজড ইউজার, তাহলে এদের কি একটা ইআরপি আছে না? এদের ইআরপিতে আমি কাজ করার জন্য আমাকে অল টাইম কি দিতে হবে? অ্যাভেইলেবল থাকতে হবে। এমন সময় না যে আমি রাত 12টার পরে কাজ করতে পারবো না। তাহলে আমি যদি ধরেন আমার ইআরপিতে কোনো কাজ আছে, তাহলে কি আমি ওই যে সফটওয়্যারটা ইউজ করতে চাচ্ছি সেটাকে আর অ্যাভেইলেবল পেলাম? রাত 12টার পরে আমার জন্য বন্ধ করে দিচ্ছে। দিস ইজ নট অ্যাভেইলেবল 24 আওয়ার্স ফর মি, বাট আই ওয়ান্ট ইট টু বি অ্যাভেইলেবল ফর 24 আওয়ার্স। ওকে, সো এই অ্যাক্সেসটা হচ্ছে আপনার কি অ্যাভেইলেবিলিটি। আমি একজন যদি অথরাইজড ইউজার হয়ে থাকি, তাহলে সেই ডকুমেন্ট বা কোনো সফটওয়্যার বা এনিথিং, তার প্রতি আমার কি থাকতে হবে? অ্যাভেইলেবিলিটি দিতে হবে সব সময় 24 আওয়ার্সের জন্য। আমি যেন সেই রিসোর্সটাকে কি করতে পারি? ইউজ করতে পারি। তার মানে কি হচ্ছে, আমি কোনো কিছু একটা ইউজ করব, সেই ইউজটা করার 24 আওয়ার্স যাতে আমি ইউজ করতে পারি, সেটার অ্যাক্সেস পাওয়ারটা কি দিতে হবে? আমাকে দিতে হবে। বুঝতে পারছেন? সেটার অ্যাক্সেস পাওয়ারটা কি দিতে হবে? সেই অ্যাক্সেস পাওয়ারটা কার থাকতে হবে? আমার থাকতে হবে। বুঝে গেছে? সো সিআইএ তিনটা ব্যাপার কি ক্লিয়ার? এখন যদি লিখতে বলি লিখতে পারবেন? যদি বলি নিজের ভাষায় ডেসক্রাইব করেন। ওকে, আমি একটু অফ টপিক কথা বলবো। আপনি যে সামনের বেঞ্চে বসে আছেন, আপনি প্লিজ একটু পজ করেন।
ওকে এভরিওয়ান, এখন আমরা একটু নেক্সট টপিকে যাব। আচ্ছা, কনফিডেন্সিয়াল হইতে হবে, ইন্টিগ্রেট হইতে হবে, অ্যাভেলেবল থাকতে হবে, এটা তো জেনে গেলাম, ঠিক আছে না? এটা তো জেনে গেলাম। তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধাটা কোথায় হচ্ছে? আচ্ছা, ভালনারেবিলিটি এই ওয়ার্ডটা শোনা হয়েছে? আমরা অনেক সময় বলি না আসলে মানুষ হিসেবে আমি অনেক ভালনারেবল, ও অনেক ভালনারেবল। আসলে কম বেশি সবাই ভালনারেবল। কেউ মেন্টালি হয়তো ভালনারেবল হতে পারে, মানুষ ইমোশনালি ভালনারেবল হতে পারে। যখন ভালনারেবল বলতে ধরেন একটা ভঙ্গুর একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেমন ধরেন ভালনারেবল বলতে, যদি আমি কম্পিউটারের ভাষা ছাড়া ইজি ভাষায় বলি, আপনার একটা ব্রেকডাউন পয়েন্ট আছে, বা আপনি কোন বিষয়টাতে হিট হইতে পারেন, আপনি ইমোশনালি ভেঙে পড়তে পারেন, ঠিক আছে? আপনার ইমোশনালি ব্রেকডাউন পয়েন্টটা কি, সেটা হচ্ছে ভালনারেবল, ঠিক আছে? হ্যাঁ, এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু একটা থ্রেশহোল্ড আপনি যেটা ধরতে পারেন এটা হচ্ছে যে ইমোশনাল একটা ব্রেকডাউন বলতে পারেন, তাই না? কারণ আপনার মেন্টাল কারণেই হোক, ফিজিক্যাল কারণেই হোক, অন্য কোনো অসুবিধার কারণেই হোক, যেই কারণেই হোক না কেন, আমাদের মানুষ হিসেবে একটা সময় কি হয়, ব্রেকডাউন হয়, মেন্টাল ব্রেকডাউন হয়, তাই না? ওকে, মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে। আচ্ছা, ওকে এভরিওয়ান, আমি একটু গুরুত্বপূর্ণ কথা টপিক নিয়ে কথা বলবো, আপনারা সবাই একটু চুপ থাকেন। ভালনারেবিলিটি হচ্ছে, যেমন দেখেন বাংলাদেশের আপনি যে কোনো সফটওয়্যার যদি দেখেন, বাংলাদেশের কোনো একটা লোকাল সরকারি একটা প্রতিষ্ঠানে যদি সফটওয়্যার দেখেন, আপনার মনে হয় না যে এত স্লো, তাই না? এত স্লো, ঠিকঠাক ভাবে নাই। ট্রেনের টিকিট তাও আমি বলবো ভালো আছে, এখনো ভালো আছে, কিন্তু আপনি যদি এমনি আরো বাংলাদেশে যে মানে বাংলাদেশে বিল্ডিং করা হয়েছে আরো অনেক সফটওয়্যার দেখেন, লাস্ট বেঞ্চ, কথা বলেন না, আপনার কথা বলতে ভিডিওতে নয়েজ আসবে, ঠিক আছে? যেগুলোর মনে হয় যে অনেক দুর্বলতা আছে, উইকনেস আছে ওয়েবসাইটে, হ্যাঁ, মানে কি এখানে একটা উইক পয়েন্ট আছে, এই ওয়েবসাইটের এটা ঠিক নাই, সিকিউরিটি ঠিক নাই, ঠিক আছে? সিকিউরিটি ঠিক নাই। আমরা যখন এগুলো বলি যে এই ইস্যুটা আছে এই ওয়েবসাইটে, সিকিউরিটি ঠিক নাই, এটা ওইটা ঠিক নাই, যখন তখন এটা কি হয়ে যেতে পারে, হ্যাক হইতে পারে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কিন্তু একবার হ্যাকও হয়ে গেছিল, কারণ এতটাই ভালনারেবল, সেভাবে এত বিল্ড ইন করা হয় নাই। বুঝতে পারছেন? এই যে একটা ভালনারেবিলিটি, একটা উইক পয়েন্ট, এই উইক পয়েন্ট আপনাকে কি দেয়, থ্রেটের জন্ম দেয়। থ্রেটটা কি, আপনারা অনেক সময় আপনাদের ল্যাপটপে দেখছেন না, কারেন্ট থ্রেটস, এই থ্রেট আসছে, তার মানে কি আপনার ল্যাপটপে আর আপনার পিসিতে কি পেয়েছিল, কোনো একটা এরকম ভাইরাস বা সামথিং পেয়েছে, একটা কোনো একটু ভালনারেবল এরকম কিছু একটা পাইছে, সেখান থেকে আপনার কি হয়েছে, থ্রেট আসছে, সেটাকে আবার কি করতে হয়, পরবর্তীতে স্ক্যান করতে হয়। আমি থ্রেটের ব্যাপারটাকে বলতেছি আর কি, যে ভালনারেবিলিটি থেকে কি আসতেছে, থ্রেট আসতেছে, আর থ্রেটটা কি করতেছে, রিস্কের দিকে ঠেলে দিচ্ছে, তাই না? কেন রিস্ক? কারণ একটা বিষয়, একটা ভালনারেবিলিটি যখন আপনার জন্য থ্রেট হয়ে দাঁড়ায়, তখন আপনার যে কোনো সময়তে আপনার যে পুরো একটা সিস্টেম আপনি বানিয়ে রেখেছেন, ধরেন আপনি একটা ব্যাংকিং সিস্টেমই বানিয়েছেন, তাই না? তো আপনার যত সকল যা ব্যাংকের ট্রানজ্যাকশন হিস্ট্রি ছিল, মানুষের ডকুমেন্ট ছিল, সব কিছু মুহূর্তের মধ্যে কি হয়ে গেল, যেহেতু এটা অন্য কেউ হ্যাক করতেছে, সব কিছু মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে, ইরেজ হয়ে যাইতেছে, তাই না? তার মানে কি আপনার যা কিছু ডকুমেন্টের ইনফরমেশন ছিল সব কিছু কি হয়ে গেছে, মুহূর্তের মধ্যে গায়েব। এই রিস্কটা হইতেছে এই ফলাফল, বুঝছেন? এই জন্য ভালনারেবিলিটি পর্যায়ে যখন থাকে, তখনই সেটাকে কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা নিতে হবে, ঠিকঠাক পরিমাণে আরো কি করা সিকিউরিটি, আপনি আরো স্ট্রং পরিমাণে কি দিতে পারেন, ফায়ারওয়াল দিতে পারেন, আরো যা যা কিছু সিকিউরিটি দেওয়া যায় সে সকল সিকিউরিটি আপনি কি করতে পারেন, আপনার যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে বিল্ড করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, রিস্কটা যখনই হয়ে যাচ্ছে তখনই সেটা কি করতেছে, অন্য কেউ, কোনো থার্ড পার্টির লোকজন এসে, হ্যাকার এসে কি করবে, আপনার পুরো সিস্টেমকে কি করে ফেলবে, হ্যাক করে ফেলবে। আর হ্যাক করা মানে কি, অ্যাটাক করা। হ্যাক করা মানে কি, অ্যাটাক করছে আপনার সিস্টেমকে, সোজা কথায় বলতে গেলে অ্যাটাক করে ফেলছে মানে কি, এখন আপনার সিস্টেমটার দখল, ঠিক আছে? এখন আপনার যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটার দখল অন্য কোনো ব্যক্তি, এবং সেই
জানেন না। অনেক সময় এরকম হতে পারে যে আপনার যে সিস্টেমটা হ্যাক হয়ে গেছে আপনি বোঝেন নাই, এত স্ট্রংভাবে সিক্রেটভাবে এটাকে কেউ একজন হ্যাক করছে আপনি বোঝেন নাই, কিন্তু আপনি কখন কাকে ট্রানজ্যাকশন করতেছেন, কখন কাকে লোন দিচ্ছেন, আপনি আপনার এখান থেকে ঠিকঠাক দিয়ে দিলেন, আপনি ভাবতেছেন আপনার কাস্টমার পেয়ে গেছে, কিন্তু মাঝখানে আমি বসে আছি। ধরেন ওই কম্পিউটার থেকে আপনি যে কাস্টমারকে আপনি ট্রানজ্যাকশন করবেন তার মাঝখানে আমি বসে আছি। আপনি যেটা পাঠাইতেছেন সেটা ডিরেক্টলি কোথায় আসতেছে আমি দেখতেছি, আমি ওটাকে মডিফাই করে দিচ্ছি। 1000 টাকা 10 মানে কাউকে আপনি 50,000 টাকা পাঠাবেন, সেখান থেকে আমি তাকে 20,000 টাকা পাঠাইতেছি, মাঝখান থেকে 30,000 টাকা আমি কি করে ফেলছি, আমার হয়ে গেল, হ্যাকারের হয়ে গেল। এটা কি ডিরেক্টলি আপনি যখন বসে একটা সিস্টেমের মধ্যে বসে আপনি সেই সিস্টেমের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনকে আপনি কি করতেছেন, মডিফাই করতেছেন, সেটা আপনার কি হবে, অ্যাক্টিভ অ্যাটাক, বিকজ ইউ আর ডিরেক্টলি গেটিং ইনভলভড ইন দ্য প্রসেস, প্রসেসের সাথে অ্যাক্টিভ অ্যাটাক। ঠিক আছে, প্যাসিভ অ্যাটাক কি, আপনারা দুজন বন্ধু মেসেঞ্জারে একে অপরের সাথে কথা বলতেছেন, একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে নিয়ে আরেকজন বন্ধুর ব্যাপারে বুলিং করে মেসেজ দিতেছেন, ভেরি গুড। মাঝখানে কেউ একজন বসে আছে, সে কিনা সব কিছুই জানতেছে যে কি মেসেজ যাচ্ছে, কি মেসেজ না যাচ্ছে, আসতেছে, হ্যাঁ, কিন্তু সে কি করবে না, ডিরেক্টলি কোনো কিছু মডিফাই করবে না, বাট আ থার্ড পারসন গেটিং ইনভলভ। যদি আপনি বুঝতেছেন না কোনো কিছু তো হয় নাই, কোনো তো মেসেজ মডিফাই করা হয় নাই, কোনো তো আননোন পারসনকে নক দেওয়া হয় নাই, কারোর কাছে তো টাকা চাওয়া হয় নাই, বাট এটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। আপনার ইনফরমেশন, আপনার যেটা কনফিডেন্সিয়াল ছিল সেটা তো কনফিডেন্সিয়াল নয়, পার্সোনাল কিছু থাকতেছে না, আরেকজন মানুষ সব জানে আপনার ইনফরমেশন, সো এটা কি প্যাসিভ অ্যাটাক। অ্যাক্টিভ আর প্যাসিভ অ্যাটাকের একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিতে পারি। অনেক সময় আমাদের ফোনে এভাবে অনেকের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, আমি নিজে এক্সাম্পল। আমার ভার্সিটিতে এরকম অনেক নতুন জায়গা থেকে দেখে মনে হয় যে কিছু না মেসেজ আসতো না, স্কুলে জিততে পারবেন এত টাকা, এই লিঙ্কে গিয়ে ক্লিক করুন, ঠিক আছে, দিস ইজ পার্ট অফ দি ফিশিং। কি বলা হচ্ছে, ফিশিং বলা হচ্ছে। অ্যাক্টিভ আর প্যাসিভ অ্যাটাকের মধ্যে দুটো জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, দিস ইজ ওয়ান অফ দ্য টু অ্যাটাক, ওকে। একটা হচ্ছে স্নুফিং, কি এটা স্নুফিং, আর একটা কি স্নিফিং, ঠিক আছে, একটা হচ্ছে স্নুফিং আর একটা কি স্নিফিং। আসেন, ঠিক আছে, একটা হচ্ছে স্নুফিং আর একটা কি স্নিফিং, ওকে। সো স্নিফিং এ কি হয়, স্নিফ ব্যাপারটা সম্পর্কে জানেন, হোয়াট ইজ স্নিফ, মানে কাইন্ড অফ লাইক ইনভোক দেওয়া, উকি মারা, যেটা প্যাসিভ অ্যাটাকে বললাম যে আপনি আমার কাছে একটা ফাইল সেন্ড করছেন, ঠিক আছে, ফাইলটা যখন আসে আমি তো আপনাদেরকে বললাম যে ওইটা বিভিন্ন কি আসে, প্যাকেট আকারে আসে, তাই না, মাঝখানে কেউ একজন বসে আছে যে কিনা সবই জানে কি আসতেছে, মেসেজ কি যাচ্ছে না যাচ্ছে, বাট হি ইজ নট টেকিং অ্যাকশন ডিরেক্টলি, সেটা কি আপনার স্নিফিং। ঠিক আছে, স্পুফিংটা কি হবে, আমি একজন অথরাইজড ইউজার সেজে, বেসিক্যালি আমি একজন হ্যাকার, ঠিক আছে, বেসিক্যালি আমি একজন হ্যাকার, বাট আমি একজন অথরাইজড ইউজার, একজন ব্যাংকের, ধরেন একজন কাস্টমার আছে, সেই কাস্টমারটা সেজে আমি ব্যাংকের থেকে মনে করলেন লোন চাচ্ছি বা আমার টাকা ট্রানজ্যাকশন করতে বলতেছে অমুক অ্যাকাউন্টে, ঠিক আছে, বাট বেসিক্যালি ওই ব্যক্তিটা কিন্তু বলে নাই, একজন অথরাইজড ইউজার সেজে আপনি কিন্তু এই কাজটা করতেছেন, তাহলে ইউ আর টেকিং পার্ট, অ্যাকচুয়ালি মানে কি অ্যাক্টিভ ভাবে নিচ্ছেন, ডিরেক্ট ইউ আর টেকিং পার্ট ইন দিস, তাহলে এটা কি হবে, অ্যাক্টিভ অ্যাটাক হবে, বুঝতে পারছেন। আচ্ছা, তো এই ব্যাপারটা সম্পর্কে কি ক্লিয়ার, অ্যাক্টিভ অ্যাটাক আর প্যাসিভ অ্যাটাক, স্পুফিং আর স্নিফিং, তাই না। স্পুফিং অ্যাটাকটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক, পরীক্ষায় যদি কখনো আসে তাহলে বলবেন স্পুফিংটা কি অ্যাক্টিভ অ্যাটাক, স্নিফিং ইজ অ্যান প্যাসিভ অ্যাটাক। স্পুফিংটা কিভাবে হয় সেটা বলবেন, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত আমি আপনাদেরকে CIA বলেছি, ঠিক আছে।
ওকে, ভালনারেবিলিটি সম্পর্কে শুরুতে বললাম, তারপরে কি বললাম, থ্রেট বললাম, রিস্ক বলেছি, অ্যাটাক বলেছি। অ্যাটাক কয়টা? দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা কত প্যাসিভ। ঠিক আছে, অ্যাক্টিভের মধ্যে আছে আপনার স্পুফিং, আপনাদের যদি সামনে মিট করে, তাহলে আই উইল কনসিডার দিস টপিকস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এর মধ্যে চাইলে 2-3 কোশ্চেন পেয়ে যাবেন। আপনাদের অ্যাটেন্ডেন্স আচ্ছা একটু কি করে? আচ্ছা, এই পর্যন্ত যত যা কিছু বলছি এখন একটু ম্যালওয়্যার নিয়ে একটু ধারণা দিব। মোরালেস আপনারা সবাই ম্যালওয়্যার সম্পর্কে জানেন। আসলে ম্যালওয়্যারটা কি বলেন তো? ইটস আ ভাইরাস। ভাইরাস কি? ভাইরাস কি? একটা কম্পিউটার প্রোগ্রাম। ওকে, আচ্ছা, কঠিনের মধ্যে যাওয়ার দরকার নেই, এমন কিছু বলবেন না যেখান থেকে আপনার নিজে আরো পেঁচায় যান। সংক্ষিপ্ত একদম ভাষায় বলবেন, ম্যালওয়্যার হচ্ছে আপনার হার্মফুল কোড। ওকে, ম্যালওয়্যার হচ্ছে হার্মফুল কোড, যেটা কিনা কারো যদি সিস্টেমে কারো ডিভাইসে থাকলে কি হতে পারে, ডেফিনেটলি এটা ওই সিস্টেমের কোনো ইনফরমেশন হাতে নিতে পারে। মানে কি, এটা একটা সিকিউরিটি ইস্যু হতে পারে। ঠিক আছে, এমন কোনো হার্মফুল কোড যেটা কিনা সিকিউরিটি ইস্যুর কারণ হয়ে দাঁড়ায়, সেটাই হচ্ছে আপনার কি ম্যালওয়্যারের মধ্যে পড়ে। আপনারা শুরুতে একজন বললেন যে ম্যালওয়্যার ইজ আ ভাইরাস। সো মে আই নো হোয়াট ইজ আ ভাইরাস? আপনাদের কমন থট কি অন ভাইরাস? ভাইরাস হচ্ছে কম্পিউটারের একটা প্রোগ্রাম যেটা হচ্ছে কম্পিউটারকে হার্ম করে। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রাম কিভাবে আসে এটা? এটা আমাদের ভুলবশত আসতে পারে বা আমরা আচ্ছা, আমি একটু বলি। ভাইরাসটা হচ্ছে আমরা বিভিন্ন অপরিচিত, অজানা, অচেনা, নট দ্যাট ট্রাস্টেড সোর্স থেকে আমরা অনেক ফাইল নামায় ফেলি না, অনেক আননোন সাইট থেকে মুভি নামায় ফেলি না, which is not that trusted। অনেক সময় কিন্তু আমাদের ডিভাইস থেকেও কিন্তু আমাদেরকে একটা দেখবেন যে একটা সিগন্যাল দিতেছে, দিস ইজ নট ট্রাস্টেড, দিস মাইট বি হার্মফুল ফর ইউর ডিভাইস, এরকম কিন্তু দেখায়। ঠিক আছে, তো যেগুলো একদম পুরোপুরি 100% অথেন্টিক্যালি ট্রাস্টেড না, যাদের সাইটে এমন কোনো হয়তোবা ম্যালিশিয়াস কোডস থাকতে পারে, ম্যালিশিয়াস কোড বা যেটাকে আমরা বলতে পারি হার্মফুল কোড থাকতে পারে, which can be a malware, যেটা কিনা আপনার সিস্টেমে গেলে আপনি বুঝতেও পারছেন না যে এই ফাইলটার মধ্যে কি আছে, ভাইরাস আছে। হ্যাঁ, একটা কম্পিউটারের একটা ছোট কোনো প্রোগ্রাম হতে পারে, সেটা কিনা ভাইরাস। এটা কিভাবে এটাকে ভাইরাস বলা হচ্ছে? আমরা বলি না ভাইরাস ছড়ায় যায়। সো ভাইরাস ছড়ায় যায়, বাট ভাইরাসকে ছড়িয়ে দেওয়ার জন্য ইউ হ্যাভ টু ইনভোক ইট। আপনি যদি ভাইরাসটা এমনি তো ছড়াবে না, কোনো একটা ভাইরাস আমরা বলি না কপি, মাল্টিপল কপিজ তৈরি হচ্ছে মুহূর্তের মধ্যে। মাল্টিপল কপিজ তৈরি হওয়ার আগে যেটা করবেন, আপনি ওই পার্টিকুলার যে ফাইলটার মধ্যে ভাইরাসের এই ম্যালওয়্যারটা আছে, আপনি ডেফিনেটলি কি করছেন, ওই ফাইলটার মধ্যে ক্লিক করছেন। যখনই ক্লিক করছেন তখনই এটা কি হয়ে গেছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। and once it gets the activation, কি করে, ও নিজের মাল্টিপল কপিজ বানিয়ে ফেলে। ওকে, যখন মাল্টিপল কপিজ বানিয়ে ফেলতেছে তখন কিন্তু র্যান্ডমলি যে কোনো ফাইলের মধ্যে কি হতে পারে, ঢুকে যেতে পারে। ওকে, এটা হচ্ছে ভাইরাসের ডেফিনিশন। আপনাদেরকে আরেকটা ম্যালওয়্যারের কথা বলবো, যেটা নাম হইতেছে কীট পতঙ্গ, অর্ম। নাম শুনেছেন? হ্যাঁ, ও অর্ম। ওকে, there is a very basic difference between a virus and a worm. এটাও ঠিক একটা কম্পিউটার স্মল প্রোগ্রাম। অর্ম বানাতে হয়, আচ্ছা সরি আমি আমার ইংলিশ আসতে ভুলে গেছি, মার্কার একটু লিখে নেন, কেউ যদি না বুঝে থাকেন আমার কথাটা। অর্ম, WORM আছে, তাহলে নিয়ে আসেন। থ্যাংক ইউ।
এটাও কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রামিং, এটার মধ্যে কিন্তু কি আছে, হার্মফুল কোড পুশ করা হয়েছে, হার্মফুল কোড লেখা আছে এটার মধ্যে, হ্যাঁ, যার কারণে কি এও হার্মফুল। বাট তফাৎটা কি হচ্ছে, পার্থক্যটা হচ্ছে খুব ভাইরাসকে রেপ্লিকেশনের মাধ্যমে, মানে কি ওই ফাইলটার মধ্যে আপনি যখন ক্লিক করেন তখনও কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তাই না? অ্যাক্টিভেট হয়ে যাওয়ার মাধ্যমে কি আরো বিভিন্ন জিনিসের রেপ্লিকা তৈরি করতেছে, রেপ্লিকা মানে কি কপি তৈরি করতেছে, এভাবে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ কপি তৈরি করতে পারে। ওয়ার্মটা ব্যাপারটা হচ্ছে আরো ডেঞ্জারাস, ইউ ডু নট হ্যাভ টু ক্লিক অন দ্যাট ফাইল অলসো, এ অটোমেটিক্যালি কি হয়ে যেতে পারে, অ্যাক্টিভ হয়ে যেতে পারে, অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যেতে পারে, আপনার পুরো কম্পিউটারকে ইনফেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার সাথে অ্যাডজাসেন্ট যে আপনার কম্পিউটার সিস্টেম কানেক্টেড আছে আশেপাশে যে অ্যাডজাসেন্ট, হ্যাঁ, পুরো ল্যান্ড সিস্টেমটাকে হ্যাক করে ফেলতে পারে ওয়ার্ম, এই লেভেলের বেশি মানে ভয়ানক আর কি, বিপজ্জনক, বুঝতে পারছেন? এই নিজে নিজে অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এখানে আপনি ক্লিকও করতেছেন না। এটা হইতেছে আপনার ওয়ান কাইন্ড অফ ম্যালওয়্যার গেল। তারপরে আরেকটা ম্যালওয়্যারের নাম বলতেছে আমি ব্যাকডোর। কি ব্যাকডোর, বা এটাকে আমরা বলতে পারি ট্র্যাপডোর। এটার একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অনেক সময় অনেক সফটওয়্যার থাকে না যে মানে এখনো ঠিক ডেভেলপিং স্টেজে আছে, রান করতেছি আমাদের অর্গানাইজেশনের মধ্যে, কিন্তু এর এখনো অনেক কিছু ইমপ্লিমেন্ট করা বাকি আছে, তাই না? অনেক সময় যে ডিজাইনার থাকেন বা যে প্রোগ্রামার থাকেন, সে হয়তোবা ইচ্ছা করেই তার সিস্টেমের মধ্যে কোথাও একটা ব্ল্যাঙ্ক পয়েন্ট ছাড়ছে। ব্ল্যাঙ্ক পয়েন্টটা আমরা বলতেছি একটা ভালনারেবিলিটি উনি রেখে দিয়েছেন, যে পরবর্তীতে নেক্সট আমি যখন ইমপ্লিমেন্ট করব তখন এই ডিজাইনের সূত্রটা ধরে আমি আরো যা যা কিছু ইমপ্রুভ করতে পারি এই অ্যাপ্লিকেশনটার আমি সেরকম ভাবে ইমপ্রুভ করব, ঠিক আছে? তো যেটাকে আমরা একটা কি বলতেছি, একটা ভালনারেবিলিটি বলতেছি, তাই না? আচ্ছা, সো এখন কোন একটা হ্যাকার যদি এটা বুঝতে পারে that this is already in developing stage and it is getting used, তাহলে কি করতে পারে, ও যদি আপনার এই যে একটা ধরেন আপনি একটা ফাঁকা একটা জায়গা ছাড়ছেন, যেটাকে আপনি কি বলতেছেন, ভালনারেবিলিটি বলছেন, আপনি একটা ফাঁকা জায়গা ছাড়ছেন যেটা কিনা আপনার এখনো, কারণ এটা তো এখনো ডেভেলপিং স্টেজে আছে, এটা যদি সামহাউ কোনো একটা হ্যাকারের কাছে চলে যায় এবং সে যদি এটাকে হ্যাক করে ফেলতে পারে, কারণ ও যদি বুঝতে পারে যে এখানে এই ভালনারেবিলিটি কি, ও যদি সেটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারে, ও কিন্তু সিস্টেমটাকে কি করবে, দেখা যাচ্ছে কি ওটা হ্যাঁ হ্যাক করে ফেলতে পারবে, অ্যাক্সেস করে ফেলতে, আনঅথরাইজড ইনফরমেশন অ্যাক্সেস করে ফেলতে পারবে, বুঝছেন? এটাই কথা। সো এটা হচ্ছে ব্যাকডোর বা ট্র্যাপডোর, পুরো একটা ওপেন ডোর রাখা বা ওপেন পাথ রাখা, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ওই যে বললাম ডিজাইনার যাতে ওই সূত্র ধরে আরো ডেভেলপ করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, সেই একটা পথ রাখা। আর এটাকেই একটা বলা হচ্ছে যে এটা ট্র্যাপডোর বা ব্যাকডোর। অনেক সময় বাসার পেছনে, অনেক বাসায় দেখবেন যে সামনে একটা গেট থাকে, পেছন গেট দিয়ে যদি ঢোকা যায় আর একটা দরজা রাখা হয়, তো এটা হচ্ছে সিস্টেমের মধ্যে একটা ফল্ট, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ব্যাকডোর অর ট্র্যাপডোর। ওকে, আপনারা সবাই তো র্যানসামওয়্যার সম্পর্কে জানেন। আচ্ছা, র্যানসামওয়্যারকে নিয়ে যদি বলতে চাই, হোয়াট ইজ দ্যাট ওয়ান মিনিং র্যানসাম? র্যানসাম তো হচ্ছে আপনার যে টাকা নেয়, র্যানসামটা মানে কি? ঘুষ, কাউকে আটকায় রেখে জব্দ করে টাকা নেওয়া, টাকা আদায় করে নেওয়া। সো র্যানসামওয়্যার অনেক সময় দেখা যায় যে আমরা তো সব সময় ওয়াইফাই এর সাথে কানেক্টেড না, ওয়াইফাই এর সাথে আমাদের সবকিছু ডিভাইসই আসলে কানেক্টেড। তো বাই ডিফল্ট অনেক সময় অনেক ট্রাস্টেড সোর্সের সাথেও দেখা যাচ্ছে কি এমন কিছু অ্যাপ্লিকেশন ঢুকে গেছে, সেটা আপনি ডাউনলোড দেওয়ার পরে দেখতেছেন যে আপনার সিস্টেম, আপনার যে ফাইলগুলো ছিল, আপনার কম্পিউটারে যে ফাইলগুলো ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্ট কিছু ফাইল অলরেডি কি হয়ে গেছে, লক হয়ে গেছে। হ্যাঁ, আপনি অনেক সময় কিন্তু লক করে রাখা যায়, সেটা আপনি নিজে করলে আলাদা কথা, অটোমেটিক্যালি লক হয়ে গেছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, তো আপনি তো কোনো পাসওয়ার্ড জানেন না, তো ঠিক আছে। তো র্যানসামওয়্যার হচ্ছে এমন কিছু একটা, আপনার ইম্পর্টেন্ট যে সকল ফাইলগুলো ছিল, সেই ইম্পর্টেন্ট ফাইলগুলোকে সে কি করছে, আরেকজনের কাছে চলে গেছে, আরেকজন ওগুলো কি করছে, ক্যাপচার করে ফেলছে। এর বিনিময়ে সে আপনার কাছে কি চাচ্ছে, টাকা চাইতে পারে, আপনার ক্রেডিট কার্ড নাম্বার চাইতে পারে, আপনার ব্যাংকিং ইনফরমেশন হাতায় নিতে পারে, এরকম আরো অনেক ক্রেডেনশিয়াল, মানে আমাদের যেগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো কিছু চাইতে পারে। তার মানে কি আপনারই ল্যাপটপে, আপনারই
ইনফরমেশনগুলোই আরেকজন হাতায় নিছে। এখন সে বলতেছে আমাকে কি দিতে হবে, টাকা দিতে হবে, তবে আমি এই ফাইলগুলোকে কি দিতে পারবো, আপনাদের কাছে ফেরত দিতে পারবো, ঠিক আছে। সো এই ধরনের যে একটা মানে যে আপনার ম্যালওয়্যারটা কাজ করে, ম্যালিশিয়াস যে কোডটা, সেটাকে আমরা কি বলতেছি, র্যানসমওয়্যার, ঠিক আছে। এটা অনেকগুলো টাইপের ম্যালওয়্যার আছে, আমি আজকে কিছু মোটামুটি বললাম, 4টা বললাম, আরো এরকম অনেক আছে। আর আচ্ছা, একটা খুব কমন এবং এটা আজকাল খুব বেশি চলে আসতেছে আর কি, কি লগর, নাম শুনেছেন? কি লগর নাম শুনেছেন? কি লগর হচ্ছে, আপনি বেসিক্যালি কি করতেছেন, আপনি যদি আপনার ল্যাপটপে কম্পিউটারে বসে থাকেন, টাইপ করতেছেন, আপনি কোথা থেকে টাইপ করছেন? কিবোর্ড থেকে টাইপ করছেন। কি লগরটা হচ্ছে আপনি কিবোর্ডে কখন কি প্রেস করতেছেন না করতেছেন, আপনার কিবোর্ডের পুরো ক্যাপচারটাকে ওরা ধরে ফেলে। কি লগরটা বেসিক্যালি হচ্ছে কিবোর্ড অ্যাটাক, ঠিক আছে। আপনি কোথায় কি প্রেস করছেন না করছেন, কি ইনফরমেশন কাকে পাঠাচ্ছেন, কোনো টাকা পয়সা কাউকে পাঠাচ্ছেন নাকি, কোনো মেইল কাউকে পাঠাইতেছেন নাকি, আপনার এই ইনফরমেশনগুলোকে খুব কড়াভাবে নজর রাখে। আপনার পুরো কিবোর্ডটাকে যে কেউ যখন তার তদারকিতে রাখছে, নজরে রাখতেছে, সেটা কি হয়ে যাচ্ছে, কি লগর হয়ে যাচ্ছে। বেসিক্যালি হচ্ছে কিবোর্ড হ্যাক, ওকে। কিবোর্ডকে কেউ যখন অ্যাটাক করতেছে সেটা তখন হয়ে যাচ্ছে কি লগর, ওকে। আচ্ছা, আরেকটা ইয়া বলবো, সেটা হচ্ছে ট্রোজান হর্স। ট্রোজান হর্সটা কি সবাই তো জানেন, বলেন। এই নামে একটা মুভি আছে, হ্যাঁ, ওকে। ট্রোজান হর্সটা জানেন, ছদ্মবেশী, বাইরে থেকে দেখাচ্ছে না খুবই ভালো, আমি আপনার বন্ধু, ঠিক আছে, কোন একটা মানুষ যে কিনা আপনার বন্ধু, বাট ভেতরে ভেতরে সে আসলে আপনার ক্ষতি করার জন্য আসছে। একটা অনেক সফটওয়্যার, কমপ্লিটলি ভালো দেখতে, এটা আপনি কোনোভাবে ধরতে পারছেন না যে এর মধ্যে কোনো ভাইরাস থাকতে পারে। আপনার কম্পিউটারের মধ্যে যে অ্যান্টিভাইরাস লাগানো আছে সেও ধরতে পারছে না, বাট বেসিক্যালি গোপনে গোপনে কোনো একটা এরকম ধরনের ম্যালওয়্যার আছে, আপনার অজান্তে আপনার গোপন ইনফরমেশন হাতায় নিচ্ছে, আপনার ব্যাংকিং ইনফরমেশন হাতিয়ে নিচ্ছে, তাই না, আপনার পাসওয়ার্ডকে হ্যাক করে নিচ্ছে, আপনার ক্রেডিট কার্ড নাম্বার, আপনার আরো কোনো ব্যক্তিগত নাম্বার যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলো ইনফরমেশন হাতায় নিচ্ছে, আপনার অজান্তে, আপনি জানেনই না, ডাউটই করতে পারছেন না। সেটা কোথায় করতেছে, ট্রোজান হর্সের মধ্যে করতেছে। ইসরায়েল আছে না, ইসরায়েল, এটা অবশ্য ব্যান হয়ে গেছে। ওরা রিসেন্টলি হোয়াটসঅ্যাপের মধ্যে স্পাইওয়্যার বলে একটা ম্যালওয়্যারকে ঢুকে গেছে, পেগাসাস না, ওটা ব্যান হয়ে গেছে না, ওটা আগে প্রকাশ্যে ছিল, এখন একটা নিউ হয়ে গেছে, বাট ইসরায়েল এটা ইন্টেনশনালি করছিল, ইসরায়েল হইতেছে এটা প্রকাশ্যে করছিল, মানে ওটা পরবর্তীতে, এরকম তো সবাই প্রত্যেকটা দেশে তো এরকম করেই, হ্যাঁ, বাট এটা হচ্ছে আপনার পরবর্তীতে এরকম প্রকাশ হয়ে গেছিল যে স্পাইওয়্যারটা কি করতেছে, আপনি আপনার ফোনে, আপনার ডিভাইসে কখন কি করতেছেন না করতেছেন, এই যাবতীয় যা যা ইনফরমেশন সবগুলো রান টাইমে আরেকজন অথরিটির কাছে পাঠিয়ে দিত, ঠিক আছে। এটা ডিরেক্টলি করছিল, ইসরায়েলটা করছিল, ইন্ডিয়া থেকে ফ্ল্যাশ হয়েছিল, হ্যাঁ, পরে বাংলাদেশেও রাষ্ট্রপ্রধানদের কিন্তু অনেক ব্যক্তিগত ইনফরমেশন ডিল করা থাকে, যেগুলো হয়তো অবশ্যই আমরা সাধারণ মানুষের কাছে আসবে না, অনেক গোপন তথ্য থাকে, তো এই সকল গোপন তথ্যগুলো সব ফ্ল্যাশ হয়ে যাচ্ছিল আর কি, আরেকজন পার্টির কাছে চলে যাচ্ছিল। এই একটা পেগাসাস বলে যে সফটওয়্যারটা ছিল সেটার মাধ্যমে। স্পাইওয়্যারটা হইতেছে এরকম যে কারো ফোনে স্পাইওয়্যার চলে আসলে সে আসলে বুঝতেও পারবে না, হ্যাঁ, এটা বেসিক্যালি হতে পারে আপনি যখন হইতেছে আনট্রাস্টেড আর অথেন্টিকেটেড থার্ড পার্টির কোনো একটা ওয়েবসাইট থেকে কিছু একটা ডাউনলোড দেবেন, তখন স্পাইওয়্যার যদি আপনার ফোনে চলে আসে, তখন আপনার ফোনের টাকা পয়সা হ্যান ত্যান যা যা আছে, আপনার ফোনের পাসওয়ার্ড সবকিছু আরেকজনের কাছে চলে যেতে পারে, ঠিক আছে, আপনার অজান্তেই চলে যাচ্ছে। সেটা কিসের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে স্পাইওয়্যারের মধ্যে পড়ছে, ওকে। এই সবগুলো একটু মোটামুটি আপনার একটু মনে রাখবেন, একটু লিখে নিতে পারেন, ম্যালওয়্যারগুলো একটু লিখে নিতে পারেন। লিখে কি নিয়েছেন সবাই?
বেসিক কিছু ক্লাস, এর জন্য দুইটা টার্ম নিয়ে আমি একটু বলতে চাই। একটা টার্ম হইতেছে আপনার অথেন্টিসিটি, জানেন অথেন্টিসিটি? অথেন্টিসিটি বোঝেন? সিম্পল একটা কথা বলি, অথেন্টিসিটি আচ্ছা, অ্যাকাউন্টেবিলিটি আর অথেন্টিসিটি। অথেন্টিসিটি হচ্ছে যেমন দেখেন, আপনি আপনার ইমেল আপনার ল্যাপটপেও কানেক্টেড আছে, আপনার ধরেন আপনার ফোনেও কানেক্টেড আছে, আপনার আরেকটা ডিভাইস আছে, ধরলাম আপনার আরেকটা ডিভাইস আছে, ওইখানেও আপনি কানেক্ট করতে চাচ্ছেন। তাহলে ওইখানে যে কানেক্ট করবেন, ওইখানে কানেক্ট করার আগে কিন্তু এটা অ্যাসিওর করবেন যে ওইখানে যে লগ ইন করতে চাচ্ছেন সেটা আপনিই কিনা। এরকম একটা মেসেজ গুগল থেকে আসে না যে কনফার্ম করেন ইফ ইটস ইওর অ্যাক্টিভিটি অর নট, তখন লিখতে হয়, টিক মার্ক করতে হয় কিন্তু ইট ইজ মি। আবার বলে যে আপনার আরেকটা ডিভাইসে দেখেন এই নাম্বারটা আসছে কিনা। এটা হচ্ছে আপনার কি চেক করে, অথেন্টিসিটি চেক করে, যে যে এই রিকোয়েস্টটা পাঠিয়েছে সে আসলে অপর সাইডে সেই মানুষটাই, ঠিক আছে, সে আসলে অপর সাইডে সেই মানুষটাই এক্স্যাক্টলি আছে কিনা, এটা চেক করাটা কি হচ্ছে আপনার অথেন্টিসিটি। অ্যাকাউন্টেবিলিটি কি জিনিস? অ্যাকাউন্টেবিলিটি কি জিনিস? আপনি আমার অর্গানাইজেশনে কাজ করেন, আপনি আমার অর্গানাইজেশনে কাজ করেন এবং আপনার কাছে কিন্তু একটা ভেরিফাইড, একটা অথরাইজড একটা কি আছে, ইমেল আছে, ঠিক আছে। ওই ইমেইলে আপনি কি করতেছেন, আমার অ্যাকাউন্টেরই, আমার অর্গানাইজেশনেরই অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন আপনি লিক করার চেষ্টা করতেছেন। এই জন্য প্রত্যেকটা অর্গানাইজেশনের এরকম কি থাকে, সেন্ট্রালাইজড কিন্তু ডিভাইসেস থাকে। আপনাকে যে পিসি দেওয়া হয়েছে, আপনি কি করতেছেন, তাদের যে আইটি সেক্টর আছে তারা কিন্তু সবকিছু দেখতে পারে। সো আপনি একটা সিস্টেম, একটা নেটওয়ার্কের মধ্যে যখন কাজ করতেছেন, আপনি কি করতেছেন না করতেছেন, ইউ আর অ্যাকাউন্টেবল। তার মানে কি আপনি বাধ্য, আপনি অ্যানসার করতে বাধ্য। আপনার সকল কাজকর্ম কিন্তু রেকর্ড হচ্ছে, আপনি কোন সার্ভারে গেছেন, কোন পোর্টে গেছেন, কোন আইপি অ্যাড্রেস ইউজ করতেছেন, সবকিছু কিন্তু যে যেখানে সেন্ট্রালাইজ থাকে, সে সেন্টারে বসে যে অথরিটি আছেন সে কিন্তু সেই সবকিছু কি করতেছে, দেখতে পাইতেছে। এটাই হইতেছে অ্যাকাউন্টেবিলিটি, যখন আপনার জবাবদিহিতার জায়গা আছে, ঠিক আছে। আপনি যখন কোনো একটা জায়গায় কৈফিয়ত দিতে বাধ্য যে তুমি কি করতেছিলা না করতেছিলা, আপনার যখন সকল কাজকর্ম কি হইতেছে আর একটা জায়গায় দেখা যাইতেছে, তখন সেখানে আপনি কি অ্যাকাউন্টেবিলিটি কাজ করে, যে আমি আসলে এখানে কোনো রং কাজ করতে পারবো না, কারণ যেটা আমি করতেছি না কেন সেটা আরেকজন দেখতে পারবে, তাই না? যেমন আপনাদের যে ভিডিওগুলো রেকর্ড হয় সেগুলো কিন্তু আপনাদের দেখার অ্যাক্সেস নাই, সেগুলো কিন্তু শুধুমাত্র আইইউএস এর যেই টিচারদের যেই পিসিগুলো আছে সেগুলোতে শুধুমাত্র কিন্তু যায়, অন্য কোথাও কিন্তু যায় না, বুঝতে পারছেন? এবং আমরা বা আপনারা এখানে কে বসে কি করতেছেন এগুলো সবকিছুই কিন্তু আইটি সেক্টরের কাছে যায়, ওরা কিন্তু সবকিছু দেখতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়তেছে। আর একটা আছে আপনার কি কি কিছে অনেক বেশি এক্সে করা উপদেশ দিচ্ছে না, কি দিচ্ছে, বড় উপদেশ দিচ্ছে সবাইকে, ইউজ করতে না বলতে সবাই দেখতেছে। কি দেখতেছে সবাই? আমি তো দেখতেছি সবাই মনোযোগ দিয়ে আছে। না সাবধান বলবো আর কিছু না। 3 ঘন্টার ক্লাস নিতেছি, বুঝছেন তো একটু বোরিং হবে, কিছু করার নাই, অনেক কথাই বলতে হইতেছে, আপনি শুনতেছেন আমি বলতেছি, সো আমার জন্য আরো বেশি প্রেশার। আচ্ছা দেখেন এখানে আমরা একটা টার্ম লিখছি, টার্মটা পড়তে পারেন নাকি একটু দেখেন তো। নন রেপুডিয়েশন ব্যাপারটা হচ্ছে আমি আপনার কাছে মেইল পাঠাইছি বা আপনি আমার কাছে মেইল পাঠাইছেন, আমি জানি ইউ আর দ্য ট্রাস্টেড সোর্স অর ইউ আর দ্য পারসন whom was supposed to get the mail, right? আপনাকেই পাঠানোর কথা ছিল এবং আপনিই পাইছেন, ঠিক আছে। আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না আপনার আইডেন্টিফিকেশন, যে না আমি এটা পাই নাই, ঠিক আছে, এই মেইলটা আমি পাই নাই বা আমি এই মেইলটা পাঠাই নাই,
হ্যাঁ, এই যে একটা অস্বীকার করার প্রবণতা, এইটা আপনি করতে পারবেন না। ইফ ইউ আর দ্য অথেন্টিকেট পারসন দেন ইউ ক্যান নট ডিনাই। ঠিক আছে, এটা হইতেছে নন রেপুডিয়েশনের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, আপনার কাছে যদি আমি মেল পাঠিয়ে থাকি তাহলে আপনার কাছে যাওয়ার কথা ছিল। ধরেন একটা মেল আমি পাঠাচ্ছি, সেটা কিনা আপনার কাছে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আর আপনি সে অথেন্টিকেট ব্যক্তিটা, তো আপনি পাওয়ার পরে কোনোভাবে আপনি কি করতে পারবেন না, না স্বীকার করতে পারবেন না যে আমি পাইনি, আমার কাছে আসেনি, এরকম কিছু স্বীকার করা যাবে না। এই যে একটা টেন্ডেন্সি আছে, এটাকে বলা হচ্ছে আপনার নন রেপুডিয়েশন, বা এটাকে আরেক কথায় বলা হয় ডিনায়াল অফ সার্ভিস। এই জন্য মানুষ ইমেল পাঠায় ফোন করে, ইমেল পাঠাতে চেক করে। ডিনায়াল অফ সার্ভিসের আরেকটা টার্ম আছে জানেন? ডিনায়াল অফ সার্ভিস হতেছে একটা সিঙ্গেল কম্পিউটার থাকে, একটা সিঙ্গেল কম্পিউটার থাকে, এটা মনে করলেন কোন আরেকটা কম্পিউটারকে কি করে, একটা সেন্ট্রালাইজড কোন একটা ওয়েবসাইটকে কি করে, হ্যাক করার চেষ্টা করে। ধরেন আপনি গিগ ফর গিগস এর নাম সব শোনা আছে? জি ম্যাম। আচ্ছা, গিগ ফর গিগস এ আপনি সার্চ করতেছেন কিছু একটা পার্টিকুলার একটা ওয়েবসাইটকে কিভাবে কি করে দিতে হয়, মানুষকে যেমন প্যারালাইজ করে দিলে সে ঠিকভাবে হাঁটতে পারে না। একটা ওয়েবসাইটকে যখন কেউ প্যারালাইজ করতে চায়, তার মানে কি সে তখন কি নরমালি ফাংশন করতে পারবে না, তাই না? ডিনায়াল অফ সার্ভিসের ব্যাপারটা কি হতে পারে, আপনি একজন হ্যাকার, আপনি এখানে বসে আছেন, আপনি মানে প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু অ্যাট এ টাইম প্রেশার বা লোড নেওয়ার, নেটওয়ার্ক ট্রাফিক নেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা আছে। আপনারা জানেন যখন মাইকেল জ্যাকসন মারা গেছেন 2009 সালে, ডিডস ডিনায়াল অফ সার্ভিস, ওকে ডি মানে হয়ে গেছে ডিস্ট্রিবিউটেড, জানতে পারবেন বাই চান্স, আজকে সব জানবেন? না না, আপনি বলতে গেলেন না যে লিমিট আছে, ওটাই বললাম। হ্যাঁ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। বিফোর ডিডস কামস দ্য ডিনায়াল অফ সার্ভিস। বুঝতে পারছেন? এখানে একটা সিঙ্গেল কম্পিউটার আছে। তো আমি কি বলতেছিলাম, মাইকেল জ্যাকসন যখন মারা যায় না 2009 সালে, তখন এত মানুষ একসাথে পুরো বিশ্বের মধ্যে দিয়ে গুগলে যায় টাইপ করছিল মাইকেল জ্যাকসন, যে গুগল কিছু সময়ের জন্য আপনার হ্যাং হয়ে গেছিল, অপারেট করা যাচ্ছিল না, কারণ যত বেশি ট্রাফিক গুগল ওই সময় অ্যাট দ্য টাইম নিতে পারতো, সেটা ক্রস করে গেছিল। ঠিক আছে, তো প্রত্যেকটা সার্ভার অ্যাট এ টাইম যত ট্রাফিক নিতে পারবে তার থেকে যদি বেশি আপনি ওকে প্রেশার দেন, তখন ও কিন্তু নর্মালভাবে বিহেভ করতে পারবে না, নর্মালভাবে ফাংশন করতে পারবে না। সো ডিনায়াল অফ সার্ভিস কি করে, কোনো একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইটকে টার্গেট করে ও যতটুকু পরিমাণ মানে ওর পেশেন্স অব্দি একদম পৌঁছে যায়, অ্যাট এ টাইম এত বেশি নেটওয়ার্ক ট্রাফিক, নেটওয়ার্ক লোড ওখানে পাঠায়। নেটওয়ার্ক লোড মানে বুঝতেছেন তো, আপনি একটার পর একটা ইনফরমেশন ওখানে পাঠাইতেছেন, এটা ওটা নেওয়ার চেষ্টা করছেন, যার কারণে ওই ওয়েবসাইটের উপরে অনেক বেশি কি হয়, প্রেশার পড়ে, যেটা ও হইতেছে কোপ আপ করতে পারে না, তাই না? আমাদের এসএসসি এর রেজাল্ট দিত না, তাই না? ওয়েবসাইট কি হয়ে যেত, জ্যাম হয়ে যেত, ডাউন হয়ে যেত না? তার মানে কি বাংলাদেশের ওয়েবসাইটের জন্য যতটুকু পরিমাণ ট্রাফিক নেওয়ার কথা তার থেকে যখন বেশি করতেছিল তখন কি ডাউন হয়ে গেছে, সার্ভার ডাউন হয়ে গেছে, বলি না? ওই তো এটা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। তো বেসিক্যালি ডিনায়াল অফ সার্ভিস, উনি যেটা বলতেছিলেন ডিডস, এটার আগে শুধু ডি লাগাবেন, obviously ডি হ্যাজ এ মিনিং। সো ডি এর মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড, ডি এর মানে কি, ডি এর মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। বুঝতে পারছেন? এখানে শুধুমাত্র একটা কম্পিউটার থেকে আপনি কি পাঠাইছেন, একটা কম্পিউটার থেকে রিকোয়েস্ট পাঠাইছেন, মানে নেটওয়ার্ক ট্রাফিক পাঠিয়েছেন কোন একটা পার্টিকুলার একটা ওয়েবসাইটকে হ্যাক করার জন্য। যখন আপনার কাছে এরকম একের অধিক আপনার কি এরকম কম্পিউটার আছে, বুঝছেন, একের অধিক কম্পিউটার আছে এবং একের অধিক কম্পিউটার থেকে আপনি কোন একটা টার্গেটেড একটা ওয়েবসাইটকে হ্যাক করার জন্য আপনি কি করছেন, এভাবে রিকোয়েস্ট পাঠাইতেছেন বা ওই সার্ভারে কি আরো ইনফরমেশন চাইতেছেন, তখন সেটা কি হবে, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। বুঝতে পারছেন? ওকে, আশা করি নেক্সট ক্লাসে আমরা ল্যাব করতে পারবো। হ্যাঁ, আমি আপনাদের নেক্সট ল্যাবে সিজার সাইফার পড়াবো। তাও টাইম চাইতেছেন, আপনি দেখছেন? আচ্ছা, ওএসআই আর টিসিপি এই দুইটা নিয়ে একটু জাস্ট বেসিক আলোচনা করব। ওএসআই আর টিসিপি আর একটা নাম কি, আইপি, দুইটা নিয়ে কি ধারণা আছে?
আমাদের প্র্যাকটিক্যালি যেই লেয়ারটা কাজ করে সেটা হচ্ছে টিসিপি। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন ছিল, কেন ওএসআইটা কাজ করে না? ওএসআইটা কাজ করে না, দেখেন ওএসআইটা হচ্ছে আপনার যে একটা জিনিস, পুরো একটা জিনিস কিভাবে কাজ করতে পারে। পুরো ধরেন আমি আপনাকে যদি একটা ইজি একটা কথা বলি, যে আপনি রান্না করবেন, রান্না করার আগে আপনাকে কোথায় যেতে হবে? ডেফিনেটলি রান্নাঘরে যেতে হবে। হ্যাঁ, রান্নাঘরে যেতে হবে, তারপরে আপনাকে কি রান্না করার জন্য যা যা কিছু লাগে সেগুলো কিছু কি কাটতে হবে, যেটা রান্না করবেন সেটা তারপরে কি চুলাই দিতে হবে, তাই না? এই যে দেখেন রান্না করতেছেন, রান্না করার আগের প্রসেসটা কি? রান্নাঘরে ঢুকছেন, তাই না? যা যা কিছু লাগে সেগুলো সবকিছু কি কাটছেন, তারপরে যেই ডিশটা মনে করেন আপনি মাংস রান্না করবেন, সেই মাংসের মধ্যে কি কি দিতে হবে সেটা আপনি তৈরি করছেন। হ্যাঁ, ওএসআই বেসিক্যালি এই ব্যাপারটা আপনাকে একদম শুরু থেকে বলে দেয় যে আপনি রান্না করবেন, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে যেতে হবে, সবজি টবজি কাটবেন, এটা কাটবেন, তারপরে মাংস। টিসিপি কি কাজ করে? মাংস রান্না করার জন্য কি কি লাগবে ডিরেক্ট ওখান থেকে শুরু করে। এত সব কিছু ডিটেইলসে যেটা বাস্তবে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড হয় সেটা কোথায় দেওয়া নাই? টিসিপিতে দেওয়া নাই। টিসিপি একদম আগা থেকে গোড়া থেকে বসে পড়াশোনার জন্য, আমাদেরকে বোঝার জন্য যে প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছেন তফাৎটা? বুঝতে পারছেন? হ্যাঁ, একদম শুরু থেকে পড়াশোনার সুবিধার্থে ওএসআইটা বেসিক্যালি আসছে। এই জন্য এটাকে বলা হয়, এটা কি কনসেপচুয়াল, এটা কি কনসেপচুয়াল, আর এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড। বুঝতে পারছেন? এটা হইতেছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড। কি ব্যাপার, এটা কি অটোমেটিক্যালি রাইট হয়ে না? তো লিখতে গেলেও কাঁপে। আচ্ছা, 7 লেয়ার্স এর মধ্যে কোন কোন লেয়ার আছে যেটা টিসিপি তে নাই জানেন? প্রেজেন্টেশন লেয়ারটা নাই, সেকশন লেয়ার নেই, সেশন লেয়ারটা নাই, তাই না? ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্ট লেয়ার থাকবে না, ট্রান্সপোর্ট আছে, টিসিপি আছে, টিসিপি আছে। আর এটা হচ্ছে সেশন লেয়ার। এটা হচ্ছে চারটা। আর এখানে হচ্ছে যদি চারটা থাকে তাহলে দেখেন একটা নিচে দুইটা সেম হয়ে যায় ফিজিক্যাল। যদি থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, ফিজিক্যাল ডাটা লিঙ্ক আছে। এটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার হবে। শোনেন, আমি আপনাদেরকে কথা বলি একটা, যদি কখনো এইটা থাকে যে টিসিপিতে 4টা লেয়ার না 5টা লেয়ার, তাহলে সবসময় কি দিবেন? 4টা দিবেন। অনেক সময় যে এখানে কি লিখছি, নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার লিখছি না, এটা বেসিক্যালি দুইটা প্রসেসের দুইটা লেয়ারের সাম আপ। কি? ডেটা লিংক লেয়ার আর একটা কি ফিজিক্যাল লেয়ার। ওকে, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। আপনার যে অ্যাপ্লিকেশনটা আসে, শুরুতেই ক্লাসে বললাম, আপনি যে ডেটাটা পাঠাচ্ছেন, কোন একটা ফাইল পাঠাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন, সেটা কি হয়ে যায়? ট্রান্সপোর্ট লেয়ারের কাছে এসে সেটা কি হয়ে যায়? প্যাকেট হয়ে যায়, তাই না? কতগুলো ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে যায়। নেটওয়ার্ক লেয়ারে এসে সেটা কি হয়? ফ্রেমে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তারপরে আলটিমেটলি এই লেভেলে আসে। ওকে, আর এই দুই লেয়ারের মাঝখানে ওএসআই, অ্যাপ্লিকেশনের পরে কি আছে? প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের পরে কি আছে? সেশন, তারপরে ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিংক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। আপনারা পরীক্ষাতে থিওরিটিক্যালি আপনাদের এটা কিন্তু ক্রেডিট চেঞ্জ হয়েছে, ক্রেডিট এখন 3। আপনি হয়তো আগেটা আমাকে দেখাইছেন, বুঝতে পারছেন? এটা ডেফিনেটলি থিওরি আছে, পরীক্ষা ডেফিনেটলি দিতে হবে, তাহলে এত কিছু পড়াইতেছি কেন? আমাদের তো 160 ক্রেডিট, আমাদের 140 ক্রেডিট। হ্যাঁ, আপনার সাথে ওদের কম্পেয়ার করলে হবে না। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা লেয়ারের সাথে সাথে কি কি প্রোটোকল অ্যাটাচড আছে সেগুলো পড়তে হবে। প্রোটোকলটা কি? সেট অফ রুলস। হোয়াট? সেট অফ রুলস মানে দেখেন, এই যে প্যাকেটগুলো একটা জায়গা থেকে, সেন্ডার থেকে রিসিভারের কাছে যাইতেছে, তো এরা কিছু একটা নির্দেশনা মেনে চলে, তাই না? সেটাকেই
বলা হচ্ছে প্রোটোকল, সেটাকে কি বলা হচ্ছে সেট অফ টুলস। আমি আপনাদেরকে কয়েকটা অ্যাপ্লিকেশন লেয়ারের নাম বলে দিতে পারি, যেমন এসএমটিপি নাম শুনেছেন? সিম্পল মেসেজ না, মেইল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি, ডিএনএস এর নাম শুনছেন? ওয়াও, ডোমেইন নেম সার্ভার। তারপরে হচ্ছে এফটিপি নাম শুনছেন? এফটিপি। POP3 এর নাম শুনছেন? মেসেজ না, ইমেল। ইমেইলে কাজ তারপর হচ্ছে আইএমএপি, এসএনএমপি। সবকিছু মনে রাখতে হবে না, আমার যতটুকু মনে ছিল আমি লিখে দিলাম। ঠিক আছে, আপনারা পরীক্ষায় 3-4টা লিখলেই এনাফ হবে। আমি যদি একটা পরীক্ষাতে দেই, ডেফিনেট অ্যাপ্লিকেশন লেয়ার খুব ইম্পর্টেন্ট, এই প্রোটোকলগুলোর নাম খুবই আসে। ওকে, এরকম আসতে পারে ওএসআই লেয়ারের সবগুলো লেয়ারের নাম লিখতে বলবো আর 2টা করে প্রোটোকলের নাম লিখতে বলবো। ওকে, সো এটা ভালো করে মনে রাখবেন। আচ্ছা, আমি আরেকটু বলি, HTTP আর HTTPS, which one is more secure? What is the full form of HTTPS? Hypertext Transfer Protocol Secure. এই দুটোর মধ্যে তফাৎ কি? এনি গার্ল কেউ বলবে না? মেয়েদের মধ্যে থেকে বলেন তো HTTP আর HTTPS এর মধ্যে তফাৎটা কি? মেয়েরা কেউ বলেন HTTP আর HTTPS এর মধ্যে তফাৎটা কি? দুটোর মধ্যে তফাৎ থাকে, দুটোই তো প্রোটোকল বুঝলাম, তফাৎটা কি? একটা সিকিউর আর একটা সিকিউর তো বুঝতেছি, আমি তো সিকিউর বুঝতেছি, বাট হাউ ডাজ ইট বিকাম সিকিউর? ওকে, সেটা বলেন। বলেন, মেয়েরা বলতে পারবেন না? আচ্ছা, ছেলেরাই বলেন তফাৎটা কি? এখানে এক্সট্রা কিছু অ্যাডিশনাল প্রোটোকল ইউজ করা হয়েছে, যেটা আমার মেক শিওর করবে যে আমার কাছে রিকোয়েস্টটা আসছে যে আমি রেসপন্সটা সিকিউর কোন সাইট থেকে আসছে সেটা ঠিকঠাক মতো আছে কিনা চেক করে দেখবে। বাকিটা হচ্ছে HTTP যখন কোনো একটা মেসেজ, কোনো একটা ইনফরমেশন যখন HTTP that is open, একটা প্লেন টেক্সট আর একটা হচ্ছে এনক্রিপ্টেড। yes, that's what I want to এসএসএল know. সার্টিফিকেট দেওয়া আছে। ঠিক আছে, HTTPS যেটা আসে সেটা কি? ও যেটা বলছে ওইটা এক কথা বলছে। হ্যাঁ, আপনি এক কথাই বলবেন, 10 লাইন লিখে বলার দরকার আছে? আমি তো একটা লাইনে শুনতে চাচ্ছি। HTTPS হচ্ছে এনক্রিপ্টেড, HTTP হচ্ছে ওপেন, মাঝখানে যদি কোনো হ্যাকার থাকে তাহলে সে দেখতে পারবে, প্লেন টেক্সট। ঠিক আছে, এজন্য এটা কি HTTPS। এবং কোন একটা সাইটে যদি HTTPS না থাকে তাহলে সেটা কি দেখায়? নট সিকিউর দেখায়। উপরে দেখবেন এরকম একটা লাল বাতি জ্বলতে থাকে, এরকম সামথিং একটা সাইন থাকে, বুঝতেছেন? আচ্ছা, পজ করেন ভিডিওটা।